প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় সর্বশেষ পর্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ভারসাম্য জাতীয় আয় উইদাউট প্রাইস কেনশিয়ান মডেল। কেনশিয়ান মডেলে দাম ছাড়া কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় তা আজকে আমরা দেখব। বিষয়টি দেখার জন্য আমাদের বইয়েও যেভাবে আছে সেটা হচ্ছে আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য, অর্থাৎ ইকোনমিক্সটা হচ্ছে ক্লোজড, অর্থাৎ অর্থনীতিতে কোনো বাহিরের আমদানি রপ্তানি থাকবে না, অর্থাৎ কোনো বিদেশি দেশের সাথে অন্য কোনো দেশের সাথে আমার দেশের অর্থনীতির লেনদেন থাকবে না। এইটা যখন হয় তখন আমরা এটাকে বলি আবদ্ধ অর্থনীতি। আমরা জানি যে ব্যয় পদ্ধতিতে অর্থনীতির মডেল হচ্ছে জাতীয় আয় সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সএন। এখানে চারটা খাত আছে। এটি হচ্ছে আমাদের ভোগ ব্যয়, কনজাম্পশন এক্সপেন্ডিচার, যেটা পরিবার বা ব্যক্তিগত খাতে হয়। এটি হচ্ছে আমাদের বিনিয়োগ ব্যয়, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, যেটা আমাদের ব্যবসায়িক খাতে সংগঠিত হয়। এটি হচ্ছে সরকারি ব্যয়, সরকারি খাতে সংগঠিত হয়। অপরটি হচ্ছে আমাদের নিট রপ্তানি, আমদানি রপ্তানির ভারসাম্য, যেটা বৈদেশিক খাত দ্বারা সৃষ্টি হয়। আমাদের যদি অর্থনীতিতে চারটা খাতই থাকে তাহলে এটাকে আমরা ওপেন ইকোনমিক্স বা উন্মুক্ত অর্থনীতি বলি। আর যখনই বিদেশের সাথে আরেক দেশের সাথে আমার লেনদেন না থাকে তখনই এটাকে আমরা বলি ক্লোজড ইকোনমি বা আবদ্ধ অর্থনীতি। আবদ্ধ অর্থনীতিতে সর্বোচ্চ তিনটি খাত থাকতে পারে, সেটা হচ্ছে পারিবারিক খাত, বিনিয়োগ বা ব্যবসায়িক খাত এবং সরকারি খাত। তিনটি খাতের উপরে হবে না। এখানে দুটো খাত হইতে পারে, অর্থাৎ আমাদের এই সি প্লাস আই, কনজাম্পশন এক্সপেন্ডিচার এন্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এই দুটো মিলেও আমাদের দ্বিখাত বিশিষ্ট আবদ্ধ অর্থনীতি হইতে পারে। এটা সাধারণত আমরা এইভাবে বলি যে দ্বিখাত বিশিষ্ট আবদ্ধ অর্থনীতি সরকার ছাড়া, তখন আমরা এভাবে বলি। তবে এক খাতে অর্থনীতি হয় না, এটা মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে রাখতে হবে যে এক খাতে অর্থনীতি নেই, অর্থাৎ শুধুমাত্র সি দ্বারা কনজাম্পশন এক্সপেন্ডিচার দ্বারা অর্থনীতি হবে না। আর খাতগুলো এভাবেই সিরিয়ালি থাকবে, সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ এই সিটা কনজাম্পশন এক্সপেন্ডিচারটাই সবার আগে আসবে, তারপর বিনিয়োগ আসবে, তারপর সরকারি ব্যয় আসবে, উন্মুক্ত অর্থনীতি থাকলে তারপরেই আমাদের নিট রপ্তানি আসবে। অর্থাৎ এগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা আসবে। আমরা ইচ্ছা মতো এটা আর এটা নিয়ে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি করব তা হবে না। আমাদেরকে অবশ্যই কনজাম্পশনের পরে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার নিতে হবে, তারপরে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার নিতে হবে। আর এর সাথে যখনই আমাদের এক্সএন অর্থাৎ নিট রপ্তানি, আমদানি রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ের মধ্যে যে উদ্বৃত্ত থাকে সেই নিট রপ্তানি যখন যুক্ত হবে তখন চারটা খাত হয়ে গেল এবং এটা তখন হয়ে গেল খোলা অর্থনীতি বা উন্মুক্ত অর্থনীতি। আমাদের এই মডেলে, কেনশিয়ান মডেলে আমরা আবদ্ধ অর্থনীতি নিয়েছি এবং আবদ্ধ অর্থনীতি নিলেও আমরা এখানে একবার নিয়েছি দুই খাত, সি প্লাস আই, এটাকে আমরা AD1 এগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা, হ্যাঁ AD1। আবার তার উপরে আমরা নিয়েছি সি প্লাস আই প্লাস জি ইকুয়াল AD2, অর্থাৎ এটা এগ্রিগেট ডিমান্ড 2। এটা হলো দুই খাত বিশিষ্ট আবদ্ধ অর্থনীতি, এটি হচ্ছে আমাদের তিন খাত বিশিষ্ট আবদ্ধ অর্থনীতি। তোমরা দেখো কেনশিয়ান মডেলে আমরা কতগুলো কথাকে পরিষ্কার করার চেষ্টা করেছি। প্রথমত আমরা আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করছি, এটি হচ্ছে কেনশিয়ান মডেল। সুস্পষ্ট ভাবে বললে এটি হচ্ছে ADAS মডেল উইদাউট প্রাইস, অর্থাৎ দাম ছাড়া ADAS মডেল। এই মডেল লর্ড কেইন্স প্রদান করেছেন বিধায় তার নাম অনুসারে এটাকে কেনশিয়ান মডেল বলে। এটি আবদ্ধ অর্থনীতি, অর্থাৎ এখানে দু খাত হোক তিন খাত হোক এটি আবদ্ধ হবে, এটি উন্মুক্ত অর্থনীতি হবে না। এখানে স্বল্পকাল বিবেচনা করা হয়েছে,
অর্থাৎ দীর্ঘকাল এখানে বিবেচ্য নয়। এখানে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান, অর্থাৎ সমাজের টোটাল ইনকাম অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ সমাজের সর্বমোট আয় এবং সর্বমোট ব্যয় পরস্পর সমান। একজন ব্যক্তি বা একটি ফার্ম বা একটি প্রতিষ্ঠানের আয় ব্যয় পরস্পর সমান না হইতে পারে, কিন্তু দেশের অর্থনীতির সমস্ত ব্যক্তিবর্গ, পরিবার, সমস্ত ব্যবসায়িক ফার্ম বা প্রতিষ্ঠান এগুলার আয় ব্যয় যোগ করলে এই আয়, মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হবে। এখানে সরকারি ব্যয় ও বিনিয়োগ স্বয়ংভূত, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাও অটোনমাস হবে এবং ইনভেস্টমেন্টটাও অটোনমাস হবে, কারণ আমাদের মডেলটা হচ্ছে কেনশিয়ান মডেল। এটা খেয়াল রাখতে হবে, কেনশিয়ান মডেলে বিনিয়োগ যে ধরা হয় এটা স্বয়ংভূত বিনিয়োগ। অতএব এখানে সরকারি ব্যয় সরকার করবে, সেখানে কেউ প্ররোচনা দেওয়ার দরকার নাই। সরকার প্রয়োজন ফিল করলেই সে ব্যয় করবে। এই দুইটা ব্যয়, এখানে দুইটি বা তিনটি খাত থাকতে পারে। আমাদের এই ডায়াগ্রামে 2 খাত আছে, 3 খাত আছে। এখন আমরা ডায়াগ্রাম দিয়ে দেখব যে কিভাবে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে পারি। তা আমরা এই চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় পরিমাপ করি। তোমাদের বইয়ের মধ্যে বা অন্য কোনো বইয়ের মধ্যে জাতীয় আয়, এরপরে এটা জিডিপি, জিএনপি বা প্রকৃত জাতীয় আয়, এই ধরনের শব্দগুলো থাকতে পারে, তাতে সমস্যা নেই। আমরা এটাকে ওয়াই দ্বারাও যা মিন করলাম, আমরা জিডিপি, জিএনপি বলতে এখানে ওই একই জিনিস বোঝাবো। অপরদিকে উপরের দিকে জাতীয় আয়ের উপাদান, অর্থাৎ সি প্লাস সি, আই এবং জি দেখানো হয়েছে। আমাদের যেহেতু ব্যয় পদ্ধতিতে 4টি খাত থাকে বা 4 ধরনের ব্যয় থাকে, আমরা আবদ্ধ মডেল নিয়েছি। এই কারণে আমি লম্ব অক্ষে শুধুমাত্র 3টি ব্যয় দেখিয়েছি, আর একটা দেখাইলে এটাও দেখানো যায়, এখানে সমস্যা নেই, কিন্তু এই ব্যয়টা আমাদের এখানে থাকবে না। এখন আমরা জানি যে কনজাম্পশন রেখাটা এই যেখানে প্রথম যে নিচে রেখাটা উঠে গেছে এইরকম, এটি হচ্ছে আমাদের ভোগ ব্যয় বা ভোগ রেখা লর্ড কেইন্সের মতে। আর এই যে রেখাটা চলে গেছে এটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল কার্ভ অথবা আয় রেখা অথবা এএস রেখা, এগ্রিগেট সাপ্লাই কার্ভ আমরা বলে থাকি। এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলি এই কারণে যে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির মাঝখান দিয়ে যায়, অর্থাৎ এই পাশেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই পাশেও আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি হয়। এই কারণে এই রেখাটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল নামে অবহিত করে থাকি। অপর দিকে এটা যেহেতু আয়ও আমার দেখায়, জাতীয় আয়ের প্রতিটা বিন্দু ভারসাম্য জাতীয় আয় দেখায়, এই জন্য আমরা এটাকে আয় রেখা বা এগ্রিগেট সাপ্লাই কার্ভ আমরা বলে থাকি। এখন আমরা জানি এএস রেখা এবং এডি রেখা, এএস রেখা এবং এডি রেখা যেখানে পরস্পরকে সেট করবে, সেই বিন্দু থেকে ভূমি অক্ষের লম্ব টানলে যেখানে আমরা গিয়ে টাচ করবে, ওই শূন্য বিন্দু থেকে ওই পরিমাণটাই হবে আমাদের ভারসাম্য জাতীয় আয়। আমরা আগেই বলেছি এক খাতে জাতীয় আয় নেই, অর্থাৎ শুধু ভোগ রেখার দ্বারা আমরা এডি শো করতে পারবো না, দেখাইতে পারবো না। এই কারণে তোমরা দেখো ভোগের সাথে যখনই আমার বিনিয়োগ যুক্ত হয়েছে তখনই কিন্তু রেখাটা আপশেপ, অর্থাৎ উপর দিকে রেখাটা সরে গেছে, এবং এই রেখাটা যখন আমাদের এইখানে সরে এই দিকে আসলো, এখন এখানে আমাদের দুটো খাত আছে, একটা সি এবং আরেকটা আই, অর্থাৎ কনজাম্পশন ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়। এই দুইটা ব্যয়ের সমষ্টি হচ্ছে আমার এগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা। এবং এই এডি কার্ভ, এডি 1, এই কার্ভটা এখন এএস কার্ভকে E2 বিন্দুতে সেট করেছে। অতএব E2 বিন্দু থেকে ভূমি অক্ষের উপরে লম্ব টানলে এটা Y2 বিন্দুতে টাচ করে। অতএব OY1 এখন হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয় আয়। যদি আমার আবদ্ধ অর্থনীতিতে 2টি খাত থাকে, কিন্তু যেহেতু আমাদের আবদ্ধ অর্থনীতিতে 3টি খাত থাকার সুযোগ আছে, সেই কারণে আমাদের যদি এখন সরকারি ব্যয়কে আমরা যুক্ত করি, তাহলে দুইটার সাথে আরেকটা খাত যুক্ত হইল, সেই ক্ষেত্রে এই রেখাটি সমান্তরাল ভাবে উপরের দিকে উঠে যাবে, এবং সেই ক্ষেত্রে আমাদের
এডি রেখাটি তোমরা দেখো চিত্রে এটা আমি যে রেখাটি আঁকলাম এরকম হবে। এখানে এখন আছে কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, তিনটা ব্যয়ের সমষ্টিতে এই এডি 2 হয়েছে। এখন এডি 2 এএস রেখাকে E3 বিন্দুতে সেট করেছে। অতএব E3 বিন্দু থেকে আমরা লম্ব টানলে যেখানে গিয়ে টাচ করলো ভূমি অক্ষকে সেটা হচ্ছে Y3। অতএব OY3 পরিমাণ জাতীয় আয় হচ্ছে এই মুহূর্তে ভারসাম্য জাতীয় আয়। আমি আশা করি জিনিসটা তোমাদেরকে বুঝাতে পেরেছে। তোমরা আমাদের রণজিৎ কুমার নাথ ওনার বইয়ের মডেলটাই আমি ফলো করেছি, তোমরা ওই বইটা দেখবে, পাশাপাশি আমার এই ভিডিওটা বারবার শুনবে। ইনশাল্লাহ আমি আশা করি ভিডিওটা বারবার শুনলে তোমাদের জিনিসটা আত্মস্থ হয়ে আসবে। আবার দেখো, যদি আমার আবদ্ধ অর্থনীতির 2 সেক্টর হয় তাহলে কিন্তু ই বিন্দু ক্রসিং পয়েন্ট হচ্ছে ই বিন্দু, সেই অনুসারে আমার ভারসাম্য জাতীয় আয় হচ্ছে OY2। আর যদি আবদ্ধ অর্থনীতি আমার 3 খাত বিশিষ্ট হয় তাহলে আমার সেখানে এইডি রেখা হচ্ছে উপরেরটা, এখানে CIG আমরা 3টি খাত দেখাইছি, অর্থাৎ এডি এগ্রিগেট ডিমান্ড সামগ্রিক চাহিদা 3 খাত বিশিষ্ট হলো। সেই ক্ষেত্রে দেখো এএস রেখাকে এগ্রিগেট সাপ্লাই কার্ভকে এই রেখাটি E3 বিন্দুতে সেট করেছে। অতএব E3 থেকে যদি আমি লম্ব টানি তাহলে এখন 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে আমার ভারসাম্য জাতীয় আয় হবে OY3 এই পরিমাণ। অতএব খাত বাড়লে আমার ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন হবে, অর্থাৎ সেটা বৃদ্ধি পাবে। ইভেন কি খাত না বেড়ে যদি কোনো একটা সেক্টরেরও ব্যয় বাড়ে তাহলে আমার এই রেখাটা উপরের দিকে স্থানান্তর হবে এবং সেই ক্ষেত্রে আমার ভারসাম্য জাতীয় আয় বাড়বে। সবাই ভালো থাকো, শুভেচ্ছা থাকলো, পরবর্তী ক্লাসে দেখা হবে।